তোমরা আজকে প্রথম দিন অনলাইনের মাধ্যমে ক্লাসে পার্টিসিপেট করেছো। আমার তরফ থেকে তোমাদের হার্দিক শুভকামনা রইল এবং আশা করব যে উদ্দেশ্যে তোমরা পড়াশোনার এই জগতে এসেছো এবং শহরের একটি নামকরা বিদ্যালয়ে তোমরা অ্যাডমিশন নিয়েছো সেই ক্লাস 5 থেকে আজকে 10ম শ্রেণীতে উঠেছো। আগামী দিনে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে। আমাদের স্কুলের সুনাম, তার যে ধারাবাহিকতা, সেটা তোমরা এগিয়ে নিয়ে যাবে। বাবা মায়ের যে স্বপ্ন সেটাকে সার্থক করবে, এটাই আমাদের প্রাপ্তি। তা এই মুহূর্তে তোমরা যারা ক্লাসে আছো জানো আজকে লাইফ সায়েন্সের ক্লাস। আজকে লাইফ সায়েন্সের যে ক্লাসটা আমি শুরু করব সেটা হচ্ছে প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র। ইংরেজিতে হচ্ছে রেসপন্স অ্যান্ড ফিজিক্যাল কোঅর্ডিনেশন ইন অ্যানিমালস নার্ভাস সিস্টেম। তাহলে কেন আমি এই বিষয়বস্তু নির্বাচন করে আজকের পড়া শুরু করছি? এই মুহূর্তে তোমরা যারা আমাকে দেখতে পাচ্ছ, সেটা একটা টেকনিক্যাল সায়েন্স। প্রযুক্তির যে অভাবনীয় বিস্তার ঘটেছে সারা পৃথিবী জুড়ে, তারই সুযোগ নিয়ে সরাসরি তোমরা আমাকে অনলাইনে আমার ছবি দেখতে পাচ্ছ, আমার ভিডিও দেখছো এবং পাশাপাশি তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ। এই যে দেখা, ভিজুয়ালাইজেশন এবং তার সঙ্গে শোনা, হিয়ারিং, ইট ইজ এ পার্ট অফ আওয়ার নার্ভাস সিস্টেম। আমাদের যে সেন্স অর্গান, সেই সেন্স অর্গানের মধ্যে আই মানে হচ্ছে চোখ এবং ইয়ার মানে হচ্ছে কান, এই দুটো দর্শন এবং শ্রবণের জন্য দায়ী। এবং এই দুটোই আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে ইনক্লুডেড। স্বাভাবিকভাবে কত দূরে তুমি রয়েছো, আমার কথাগুলো তোমরা শুনছো, এই শোনার জন্য আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে হাইলি ডেভেলপড, ইকুইপড যে স্ট্রাকচারাল ফিচারগুলো রয়েছে, তার অ্যাডভান্টেজ আমরা নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একে অপরকে, আমরা দূরত্ব নির্ণয় করতে পারছি, কে আমার কাছে কে আমার দূরে। এই যে অ্যাকোমোডেশন, চোখের যে একটা বিশেষ বৈশিষ্ট্য, রিমার্কেবল, সারপ্রাইজিং, যা আর অন্য কোনো উন্নত প্রাণীদেহের মধ্যে যদি মানুষ বলি আমরা, তাহলে একমাত্র এই ডিফারেন্সিয়েশন, অর্থাৎ কে আমার কাছে কে আমার দূরে, এটা চোখ দিয়ে যেটা আমরা নির্বাচন করছি, অভূতপূর্ব। আর সেই কারণের জন্য আমি আজকে আমার ক্লাস শুরু করলাম স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম দিয়ে। 24 ঘন্টা আমরা এমন কিছু আমাদের প্রাত্যহিক জীবনে ঘটনাগুলো ঘটে যার সাক্ষী আমরা, সেগুলো যদি তুমি অনুধাবন করো, তুমি দেখতে পাবে আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র কতখানি উন্নত মানের। যেমন ধরো তুমি স্কুলে গেছো, এখন তো স্কুল বন্ধ, যখন যেতে 4:30 পর তুমি যখন এক পেট খিদে
এই যে খিদে, এটা আমাদের একটা ফিলিং, অনুভূতি। এটা আমাদের হাইপোথ্যালামাস থেকে ডেভেলপ করে। কখন বাড়ি পৌঁছবো এবং কখন খাবার খাবো, বাড়িতে দ্রুত গিয়ে কোন রকমে জামা কাপড় চেঞ্জ করে ব্যাগ রেখে আমরা মাকে জিজ্ঞেস করি কি খাবার আছে, খেতে দাও। আবার এমনও হয় বাড়িতে ঢোকার আগে দরজা দিয়ে তুমি একটা সুন্দর স্মেল পেলে, অ্যাজ ইফ যেন বাড়িতে কোনো চিকেন বা মাটন হয়েছে, সঙ্গে সঙ্গে খিদেটা যেন 4 গুণ বেড়ে যায়। তখন রাক্ষসের মতন গোগ্রাসে গেলার যে একটা ইচ্ছে, সেটা আমাদের মধ্যে তৈরি হয় ডিউ টু নার্ভাস সিস্টেম। অলরেডি তখন স্যালাইভেশন, অর্থাৎ আমাদের মুখগহ্বরের মধ্যে লালাক্ষরণ শুরু হয়ে যায়। এই যে একটা দৈনন্দিন বা প্রাত্যহিক জীবনের যে একটা বৈশিষ্ট্য, এটা নিয়ন্ত্রিত হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র দিয়ে। তুমি এভাবে ভাবতে পারো, তুমি একটি গ্রামে গেছো, সবুজ প্রান্তর, ধান তার সবুজ পাতায় বিস্তীর্ণ জগৎ, আল দিয়ে তুমি হেঁটে যাচ্ছ আর গুনগুন করে একটি রবীন্দ্রসঙ্গীত গাইছো। হঠাৎ তোমার সামনে একটি কাল নাগিনী ফস করে উঠল। ভাবো, চমকে উঠলে তুমি, শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। হতচকিত, কি করব? তাহলে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তাৎক্ষণিক সিদ্ধান্ত। তুমি কি তখন অঙ্ক করবে যে কিভাবে 8-এর সঙ্গে 4 যোগ করলে 12 হয়, নাকি সিদ্ধান্ত নিতে হবে, পালাতে হবে? তুমি তাৎক্ষণিক মনে মনে ভাববে, চাচা আপন প্রাণ বাঁচা। তুমি কি বলবে? এসো মোর গলে, না থাকো অনেক দূরে? তুমি যদি ওই সময় তোমার নার্ভাস সিস্টেম তোমার পক্ষে না যায়, তুমি ওখানে হতচকিত হয়ে দাঁড়িয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে তোমাকে সেই সাপটি দংশন করবে। অথবা তোমার একটা সিদ্ধান্ত হবে, পালাও। এই যে সিদ্ধান্ত নেওয়া, বাহ্যিক পরিবেশের সঙ্গে তোমার শরীরের আভ্যন্তরীণ পরিবেশের একটা সমন্বয় সাধন, কোঅর্ডিনেশন। এই সমন্বয় সাধন, অর্থাৎ কে কথা বলছো? মিউট করো, আমি তোমাকে বলেছি। না হলে আমি কিন্তু এরপরে এমনি ভিডিও করে ইউটিউবে দেবো, এটার সুবিধা তুমি জানো না। মিউট করো। তাহলে একটা মানুষকে সিদ্ধান্ত নিতে সাহায্য করছে মানুষের দেহে তৈরি হওয়া স্নায়ুতন্ত্র। আচ্ছা, এভাবেও তো আমরা ভাবতে পারি। ধরো আমার কোনো নিকট আত্মীয় মারা গেছে, অত্যন্ত কাছের, যাকে দুবেলা না দেখলে আমার মনের শান্তি নেই, সেরকম একজন প্রিয় মানুষ, তাকে আমি হারিয়েছি। আমরা কি করি? হাউ হাউ করে কাঁদি, বুকের ভেতরে একটা চাপা যন্ত্রণা, চোখ দিয়ে দরদর করে জল। নিজের কথা ভাবো, এই যে কষ্ট, অব্যক্ত যন্ত্রণা, চোখ দিয়ে জল। আবার এটাও ভাবো, এই তোমরা মাধ্যমিক দেবে,
2022-এ তোমরা মাধ্যমিক দেবে। ধরো মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, যেদিন রেজাল্ট বেরিয়েছে সেই দিন একজন অচেনা কেউ তোমার মোবাইলে ফোন করেছে। হ্যালো, তুমি কি অমুক? তুমি বলে হ্যাঁ, কনগ্রাচুলেশন, তুমি আমাদের রাজ্যে প্রথম হয়েছ। তুমি যেন তোমার নিজের কানকে বিশ্বাস করতে পারছো না। তুমি পাজল হয়ে গেছো। তোমার হাত কাঁপছে, তোমার ঠোঁট কাঁপছে। তুমি বাবা কিংবা মাকে ডাকছো, মা এদিকে এসো 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 এসো, দেখো দেখো কি বলছে। মায়ের হাতে ফোনটা দিলে অপর প্রান্তের ব্যক্তি স্বাগতম জানিয়ে বলছে, আপনার পুত্র এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে। তোমার মাও কিন্তু থরথর করে কাঁপছেন এবং বলছেন, আপনি কে বলছেন? আমি একজন সাংবাদিক, কলকাতা থেকে বলছি, আমরা জানতে পেরেছি। এই যে অনুভূতি। তারপরে তোমার স্কুলের প্রধান শিক্ষক তোমাকে ফোন করছে, দেখো টিভিতে দেখাচ্ছে। তোমার বাবার চোখে জল, তোমার মায়ের চোখে জল, তোমার চোখে জল। আচ্ছা আমাকে বলো, এই যে চোখে জল, দেখো আগে যে মানুষটা মারা গেলেন তার জন্য তোমার যে চোখের জল, আর এই মুহূর্তে তুমি রাজ্যের মধ্যে মাধ্যমিকে প্রথম হয়েছো তার জন্য চোখের জল, দুটো চোখের জলের মধ্যে বিশ্লেষণ করো। একটা স্নায়ুতন্ত্র, সে একটা চোখের জলের বিশ্লেষণ করছে আনন্দ, তৃপ্তি, দীর্ঘ পরিশ্রম, তার ফসল। আবার সেই স্নায়ুতন্ত্রই চোখের জল এনে দিচ্ছে একজন মানুষ, প্রিয় মানুষ, তিনি তাকে ছেড়ে চলে গেছেন, তোমার কাউকে ছেড়ে চলে গেছে, তোমার তার জন্য কষ্টের চোখের জল। তাহলে এই চোখের জল একটা আনন্দের চোখের জল, আনন্দের অশ্রু, আর একটা কষ্টের অশ্রু, নার্ভাস সিস্টেম। এই যে তোমরা ক্লাস 5 থেকে 6, 6 থেকে 7, এই যে তোমরা তোমাদের পরিশ্রমকে কাজে লাগিয়ে এক একটা শ্রেণী উত্তীর্ণ হয়ে আর একটা শ্রেণীতে আসছো, কি করছো তুমি? স্যার পড়াচ্ছেন, তুমি বুঝছো, তুমি সেটাকে রিহার্সাল করছো, অর্থাৎ একই জিনিস বারবার পড়ছো, নিজে পরীক্ষা দিচ্ছ, স্যারেরা পরীক্ষা নিচ্ছেন, তার মূল্যায়ন হচ্ছে, অর্থাৎ প্র্যাকটিস 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 অ্যান্ড প্র্যাকটিস মেক্স ইট পারফেক্ট। এই প্র্যাকটিসের মাধ্যমে তুমি তোমার মস্তিষ্কে বা ব্রেনে স্টোর করছো, ইনফরমেশন স্টোর করছো এবং সেটাকে অ্যাপ্লাই করছো। নার্ভাস সিস্টেম। তোমার একটা স্কুলে আবৃত্তি বা রিসাইটেশন আছে, তুমি কম্পিটিশনে নাম দিয়েছো, তুমি বাড়িতে বারবার সেই আবৃত্তিটা, সেই কবিতাটা বারবার পড়ে 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 সেখানে মডুলেশন করে ফাইনালি তুমি দেখছো যে অবলীলাক্রমে তুমি বই না দেখে বলে দিতে পারছো। লার্নিং, শিখন পদ্ধতি। এখন আমরা আমাদের এই পড়ানোটাকে টিচিং বলি না, লার্নিং, শিখন পদ্ধতি। শেখার মাধ্যমে ব্যক্তির যে বিকাশ, ছাত্রের যে বিকাশ, তার জন্য তুমি যত পড়বে তত তোমার মধ্যে রিফ্লেক্স অ্যাকশন, প্রতিবর্ত ক্রিয়া, কন্ডিশনাল রিফ্লেক্স অ্যাকশন পড়াবো আমি, অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া, যত তুমি অভ্যাস করবে তত তোমার মধ্যে ওই ইনফরমেশন মেমোরাইজ হবে। সুতরাং আমাদের দৈনন্দিন পড়াশোনাটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে তোমার নার্ভাস সিস্টেমের উপরে, তোমার পারফেকশন লেভেল
ডিপেন্ড করছে তোমার নার্ভাস সিস্টেমের ওপরে, তাহলে তোমার শিখন পদ্ধতির সঙ্গে তোমার দৈনন্দিন জীবনের যে বিজ্ঞান ওতপ্রোতভাবে যুক্ত। তাহলে তুমি এখন ডিসাইড করো ছাত্র হিসেবে তোমার কি কাজ করা উচিত, সময়টাকে ব্যবহার করা না সময়টাকে অপচয় করা। তুমি একদিনে সাইকেল চালানো শেখনি, তুমি একদিনে পুকুরে সাঁতার কাটা শেখনি, দিনের পর দিন তোমাকে প্র্যাকটিস করতে হয়েছে। হয়তো সাইকেল চালাতে গিয়ে প্রথম প্রথম ধপাস করে পড়ে গেছো। এই যত তুমি সাইকেল চালানোটা প্র্যাকটিস করছো তত কিন্তু তোমার মধ্যে একটা রিফ্লেক্স আর্ক, বাংলায় বলে প্রতিবর্ত চাপ, সেটা তৈরি হচ্ছে এবং সেটা মজবুত হচ্ছে। এত অসাধারণ ঘটনাবলী আমাদের জীবনের সঙ্গে আছে। তুমি ক্লাস 6-এ সাইকেল চালানো শিখে গেলে এবং প্রথম প্রথম বিসি রোডের মধ্য দিয়ে যেতে তোমার যে ভয়, যে আতঙ্ক, যত তুমি চালাবে তত তোমার মধ্যে থেকে এই ভয় এবং আতঙ্ক চলে যাবে এবং কখন কি সিদ্ধান্ত নিতে হবে চালাতে গিয়ে তার জন্য ক্যালকুলেশনের দরকার হয় না, সেটা তোমার রিফ্লেক্স অ্যাকশন ইনস্ট্যান্ট তোমাকে সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এটাই হচ্ছে নার্ভাস সিস্টেম। প্রাণী জগতে এত প্রাণী আছে, আমরা তো স্তন্যপায়ী ম্যামাল, স্তন্যপায়ী বহু প্রাণী আছে, গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, বাঘ আছে, সিংহ আছে, কুকুর আছে, তাদেরও ব্রেইন ডেভেলপড। কিন্তু আমাদের ব্রেইন কেন হাইলি ডেভেলপড, তার আমি একটা কারণ খুঁজে পেয়েছি, ছোট্ট কারণ, যা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মধ্যে নেই, মানুষের মধ্যে আছে, লজ্জাবোধ। লজ্জাবোধ আমাদের মধ্যে আছে। আমরা পোশাক পরি, এটা আমাদের হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। হাইপোথ্যালামাস একটা কুকুরেরও আছে, তাহলে আমরা দাবি করব কুকুরের হাইপোথ্যালামাস থেকে আমাদের হাইপোথ্যালামাস আরো বেশি ডেভেলপ করেছে। স্নায়ুতন্ত্র প্রথম কোন প্রাণী দেহে শুরু হয়েছে? হাইড্রা। প্রাণী জগতে হাইড্রার অবস্থান অনেক নিচের দিকে। প্রোটোজোয়া তারা প্রথম, তারপর পরিফেরা স্পঞ্জরা এসছে পৃথিবীতে, তারপর নিডারিয়া বলে একটি ফাইলাম, তার আন্ডারের যারা প্রাণী তাদের মধ্যে পড়ে হাইড্রা, তারা তারপর এসেছে। সেই নিডারিয়া বা হাইড্রার মধ্যে, প্রাণী হিসেবে হাইড্রা তার মধ্যেই প্রথম একদম সবচেয়ে অনুন্নত স্নায়ুতন্ত্র এসেছে। ধীরে ধীরে এর বিকাশ ঘটেছে, যেটাকে আমরা বলি বিবর্তন, এবং অ্যাট প্রেজেন্ট মানুষই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী। তার এই স্নায়ুতন্ত্র সবচেয়ে বেশি উন্নত হয়েছে বলে। ভাবো তো, আর কোন প্রাণী কথা বলে? স্পিচ, এই যে কথা বলা, এবং কথা বলার সাথে সাথে যে আমরা শব্দগুলো দিয়ে একটা বাক্য তৈরি করি, যে বাক্যটা মিনিংফুল, নার্ভাস সিস্টেম, ব্রেনে আছে সেই সেন্টার। স্পিচ সেন্টার নাম হচ্ছে ব্রোকাস সেন্টার। কম্প্রিহেনশন অফ সেন্টেন্স, বাক্য গঠন, মিনিংফুল, ওয়ার্নিং সেন্টার আমাদের ব্রেনে আছে, অন্য কারণ নেই। অন্য প্রাণী শব্দ সৃষ্টি করতে পারে,
স্পিচ পাওয়ার নেই। এইরকম একটি সিস্টেম নিয়ে আজ আমি তোমাদের সামনে আলোচনা করব, যে কি আছে যা আমাদের এতটা উন্নত করতে পেরেছে। স্মৃতি থেকে কোনো ঘটনা আমরা সামনে তুলে আনতে পারি যা আজ থেকে 15 বছর আগে ঘটেছে। এর মূল কারণ হচ্ছে, যেহেতু এটা একটা সিস্টেম, তাহলে এর মধ্যে টিস্যু থাকবে, অর্গান থাকবে, সেল থাকবে। আমাদের দেহে তন্ত্র তৈরি হয় অঙ্গ দিয়ে, অঙ্গ তৈরি হয় কলা বা টিস্যু দিয়ে, কলা বা টিস্যু তৈরি হয় কোষ বা সেল দিয়ে। তাহলে সামগ্রিকভাবে এই নার্ভাস সিস্টেমে কি আছে যা আমাদের শিখতে হবে, আমরা এবার সেটা দেখব। So components of nervous system. Components of nervous system. এর মধ্যে আমরা আলোচনা করব নিউরন, যাকে আমরা বলবো স্নায়ু কোষ বাংলায়। এরকম আরো একটা স্নায়ু কোষের নাম আমরা বলবো নিউরোগ্লিয়া। স্নায়ুতন্ত্র সম্পর্কিত যে কোষ Schwann cell, স্নায়ুতন্ত্র সম্পর্কিত কোষ। তাহলে এই তিনটে আমরা সেল সম্বন্ধে আলোচনা করব। এরা সেল, কোষ। কোষ ছাড়া আমরা আর কি আলোচনা করব? আমাদের আলোচনার মধ্যে থাকবে নার্ভ, স্নায়ু। 5 নম্বরে আমাদের আলোচনা কি থাকবে? স্নায়ু ছাড়া আমাদের আলোচনায় থাকবে রিফ্লেক্স অ্যাকশন, প্রতিবর্ত ক্রিয়া। আর সবার শেষে আমরা আলোচনা করব সেন্স অর্গান, আমাদের যে জ্ঞানেন্দ্রিয়গুলো রয়েছে। তাহলে প্রথম আমাদের আলোচনার বিষয় নিউরন। নিউরন আলোচনা করতে গেলে শুরুতেই আমাদের জানতে হবে যে স্নায়ুতন্ত্রটা কি। স্নায়ুতন্ত্র এটা একটা এমন ধরনের তন্ত্র যা একটা বাহ্যিক পরিবেশ এবং অভ্যন্তরীণ পরিবেশ তাদের মধ্যে সমন্বয় সাধন করা। এই যে এই মুহূর্তে আমি তোমাদের বোঝাচ্ছি, তোমরা শুনছো, তোমাদের সঙ্গে যদি আমার সমন্বয় সাধনটা ঠিক মতো না হয়, তাহলে আজকের এই ক্লাসটার কোনো গুরুত্ব থাকবে না। তাহলে উভয়কে বহির্জগৎ থেকে মনোনিবেশ এই ক্লাসের প্রতি রাখতে হবে, তাহলেই কিন্তু 2 2 4 হবে। তাহলে বাহ্যিক পরিবেশে যে ঘটনাগুলো ঘটে, আমরা প্রত্যেকদিন যেগুলো অনুধাবন করি, তার সঙ্গে আমাদের শরীরের ভেতরের যে পরিবেশ, সেখানে কিন্তু একটা সমন্বয় সাধন হয়। এখন শীতকাল,
বাইরের তাপমাত্রা কমে গেছে, তাহলে তার জন্য আমরা আমাদের দেহকে আরো বেশি গরম করার জন্য, যদিও আমরা হোমিওথার্মিক অ্যানিম্যাল, তবু শীতের এই কষ্টটা যাতে বেশি না হয় তার জন্য আমরা সোয়েটার পরি কিংবা রাত্রিবেলায় গায়ে লেপ কম্বল দিই। নাকি ঠিক উল্টোটা, খালি গায়ে আমরা রাত্রিবেলায় শুয়ে পড়ি ফ্যান চালিয়ে। এইটাই সমন্বয় সাধন। আবার দেহের ভেতরে কিছু একটা উদ্দীপনা তৈরি হয়েছে, সেই অনুযায়ীও কিন্তু আমরা দেহকে দিয়ে তার প্রতিক্রিয়া, ক্রিয়া এবং প্রতিক্রিয়া আমরা ঘটাই। দেহের ভেতরে একটা অস্বস্তি হয়েছে, তুমি দুপুরবেলায় ভাত খেয়েছো, ভাত খাওয়ার পর দেহের ভেতরে একটা অস্বস্তি চলছে, তুমি বলছো আমার ভীষণ অ্যাসিড হয়ে গেছে, অর্থাৎ ইনডাইজেশন, ঠিক মতো পরিপাক হয়নি। তখন তোমার সেই খাবার মুখের মধ্য দিয়ে বেরিয়ে আসছে বমি আকারে। ভেতরে একটা ক্রিয়া তৈরি হয়েছে, তার জন্য রেসপন্স। এই যে রেসপন্স, সাড়া দেওয়া, ক্রিয়ার উল্টো দিকে সাড়া দেওয়া, এটাই নার্ভাস সিস্টেম। এবং যে সাড়া দেওয়াটা হচ্ছে মিনিংফুল। একটা মশা, তুমি পড়ছো খুব মন দিয়ে, ভীষণ মন দিয়ে, বহির্জগতে কি হচ্ছে তুমি জানো না, এতটাই কনসেন্ট্রেট করেছ। এই সময় তোমাকে একটি মশা কামড়েছে, রক্ত খেয়ে টইটুম্বুর, তুমি জানোই না কখন তোমার হাত সেই দংশনস্থানে পৌঁছে গেছে, তাকে সরিয়ে দিয়েছে, সেই জায়গাটা চুলকে নিয়েছো, তুমি জানো না। এটাও একটা প্রতিক্রিয়া বা সাড়া দেওয়া। আমরা আবার ফিরে আসছি আমাদের আগে পড়ানোর জায়গায়। তাহলে আমরা যে কথা বলছিলাম যে এই সাড়া দেওয়াটাই হচ্ছে, ঠিকঠাক সাড়া দেওয়াটাই হচ্ছে নার্ভাস সিস্টেম। প্রকৃত স্নায়ুতন্ত্রের কাজ হচ্ছে দেহের অভ্যন্তরে যে উদ্দীপনা তৈরি হচ্ছে তার জন্য যে সাড়া দেওয়া, সেটাই হচ্ছে নার্ভাস সিস্টেম। তাহলে সাড়া দেওয়াটা বাহ্যিক পরিবেশের সঙ্গে অভ্যন্তরীণ পরিবেশে, আবার অভ্যন্তরীণ পরিবেশে কোনো উদ্দীপনা তৈরি হলে তার জন্য আবার অভ্যন্তরীণ পরিবেশেই একটা সাড়া বা রেসপন্স আমরা দিয়ে থাকি। তাহলে যে মশাটা তোমার সামনে ঘোরাঘুরি করছিল, তুমি পড়তে পড়তে চেয়ারে বসে দেখছো একটি মশা কামড়াচ্ছে, তুমি খুব মজা পেলে, কামড়া দিয়ে তোমার হাতের এখানে বসেছে, তুমি চুপচাপ বসে আছো আর দেখছো সে তার প্রোবোসিসটা পেনিট্রেট করে ব্লাড শাক করছে, তারপর তুমি তাকে হাত দিয়ে মারলে। এটাও একটা সাড়া দেওয়া। এই যে দুটো সাড়া দেওয়া, দুটো সাড়া দেওয়া তুমি বিশ্লেষণ করো, একই রকমের নয়। একটি সাড়া দেওয়া যেখানে তোমার মস্তিষ্ক কোন রকম অংশগ্রহণ করেনি, প্রথম যে সাড়াটি দিয়েছে সেখানে তোমার সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড সেটা দিয়েছে সাড়া, তার মাধ্যমে এই সাড়াটা হয়েছে। এবং অদ্ভুত ভাবে লক্ষ্য করো, সেখানে তোমার ঐচ্ছিক পেশি, কঙ্কাল পেশি অনৈচ্ছিক ভাবে কাজ করেছে। আর দ্বিতীয়বারের যে সাড়া দেওয়াটা, সেটা তোমার ব্রেন তোমাকে হেল্প করেছে। সেখানে তোমার ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি অনৈচ্ছিক ভাবে নয়, ভলেন্টারিলি ঐচ্ছিক ভাবে কাজ করেছে। তাহলে আমাদের এই কঙ্কাল পেশি দুরকম ভাবে কাজ করতে পারে স্নায়ুতন্ত্রের মাধ্যমে, অনৈচ্ছিক ভাবেও কাজ করতে পারে, ঐচ্ছিক ভাবেও কাজ করতে পারে। তুমি একটি খাদ্য, খুব ইন্টারেস্টিং এগুলো,
এগুলো আমাদের জীবনে ঘটে। তুমি দুপুরবেলায় ভাত খাচ্ছ, মুখের মধ্যে গ্রাসটা দিয়েছো, চিবিয়েছো, গিলে দিয়েছো, তুমি পারবে ওই খাবারটা বোলাস হয়ে যখন তোমার ইসোফেগাস দিয়ে নামছে, স্টমাকে যাবে, তুমি পারবে ওই খাবারটাকে আটকাতে, যে তুই স্টমাকে যাবি না? তোমার কোনো উইল ফোর্স দিয়ে তুমি তাকে আটকাতে পারবে না। তাহলে ওই খাবারটা তুমি যদি শুয়ে শুয়েও খাও, তাহলেও কিন্তু খাবারটা স্টমাকে যাবে। তাহলে কি ঘটনা ঘটছে? তোমার ওই ইসোফেগাস গ্রাসনালী, তার প্রাচীরে মসৃণ পেশি আছে, স্মুথ মাসল, তার সংকোচনশীলতা স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং ওখানে একটা পেরিস্টলসিস বলে এক ধরনের চলন হয়, মুভমেন্ট, স্নায়ুতন্ত্র তাকে নিয়ন্ত্রণ করছে। অটোনোমাস, স্বয়ংক্রিয়, তুমি তাকে বন্ধ করতে পারবে না। এরকম হাজার হাজার উদাহরণ আমাদের মধ্যে আছে যা আমাদের নার্ভাস সিস্টেম দিয়ে নিয়ন্ত্রিত হয়। এই নিয়ন্ত্রণের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা গঠনগত একক, এবং সে আছে বলেই সামগ্রিকভাবে স্নায়ুতন্ত্রের কাজগুলো আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কার্যগত একক। সেই গঠনগত এবং কার্যগত একক হচ্ছে নিউরন। এটা একটা নিউরনের ছবি। এই রকম স্নায়ু কোষ আমাদের শরীরের মধ্যে আছে, আমাদের মস্তিষ্কে আছে, আমাদের সুষুম্না কাণ্ডে আছে, আমাদের নার্ভের মধ্যে রয়েছে, বিস্তার ঘটেছে তার। তুমি যদি একটা চুল, তার গোড়াটা ঢুকে আছে, একটা নখ, তার গোড়াটা ঢুকে আছে, তুমি শুধু নখটা যখন কাটছো সেখানে কিন্তু তুমি কোনো সেন্সেশন পাচ্ছ না, কেননা ওখানে নার্ভাস সিস্টেমের কোনো কম্পোনেন্ট নেই। কিন্তু নখটা ধরে যদি টানাটানি করো, তাহলে তার যে বেস বা গোড়াটা যে জায়গায় ঢুকে আছে সেখানে নার্ভাস সিস্টেম আছে, সে কিন্তু তোমাকে বুঝিয়ে দেবে ব্যথা লাগছে, পেইন। গায়ে তুমি স্পর্শ করলে, টাচ, সুন্দর গন্ধ পাচ্ছ, স্মেলিং, তার সঙ্গে কেমিস্ট্রি রিলেটেড বিভিন্ন রিসেপ্টর আমাদের শরীরের মধ্যে রয়েছে। রিসেপ্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাকে বলা হয় গ্রাহক। নার্ভাস সিস্টেমে এরকম বেশ কিছু সেল আছে যারা রিসেপ্টর হিসেবে কাজ করে, তারাই উদ্দীপনাটা রিসিভ করে। তাদের কাজ হচ্ছে সেই উদ্দীপনাটাকে নার্ভাস সিস্টেমে দিয়ে দেওয়া, স্নায়ু পথে চলে যায় এই ধরনের একটা ইম্পালস বা উদ্দীপনা। কোথায় যায়? ব্রেনে যেতে পারে, স্পাইনাল কর্ডে যেতে পারে। সেই ইনফরমেশনটা ব্রেন বা স্পাইনাল কর্ডে গিয়ে অ্যানালিসিস হয়, রিড হয়। রিড এক কথায়, যেমন কম্পিউটার কোন একটা তথ্য রিড করার পর তুমি তাকে যে কমান্ডটা দেবে সেই অনুযায়ী সে কাজ করবে, একইভাবে যে ইনফরমেশনটা আমাদের স্নায়ু পথে আমাদের সেন্টারে যায়, সেখানে অ্যানালিসিস হয়, সেখানে কমান্ড তৈরি হয়, সেই কমান্ডটা সাড়া দিতে হবে। এবার সেই ইনফরমেশন রিড করা হয়েছে, কমান্ড তৈরি করা হয়েছে, সেই কমান্ডটা এবার যাবে কোথায়? যাবে বলছে এফেক্টারে যাবে।
বাংলা হচ্ছে কারক, এফেক্টর সাড়া দেবে। আমাদের শরীরে এফেক্টর কে? আমাদের শরীরে এফেক্টর হচ্ছে মাসেল বা গ্ল্যান্ড। এই যে আমরা হাত পা চলাফেরা করছি, মুভমেন্ট হচ্ছে, সবকিছুর পেছনে নার্ভাস সিস্টেম। তোমার পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুস, পাক রস নির্গত হবে কিনা নিয়ন্ত্রণ করছে নার্ভাস সিস্টেম। ভেগাস বলে একটি স্নায়ু আছে, 10th cranial nerve। বিভিন্ন আমাদের আন্তর্জন্ত্রী অঙ্গ, ইংরেজিতে বলে ভিসেরাল অর্গান, সেখানে তার ব্রাঞ্চ আছে, সেই অঙ্গগুলোর কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। সুতরাং ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাকতন্ত্র নিয়ন্ত্রণ করছে নার্ভাস সিস্টেম। দিস ইজ কোঅর্ডিনেশন, সিনক্রোনাইজেশন। প্রপারলি যদি কোঅর্ডিনেশন না হয়, সেখানে সিনক্রোনাইজ করবে না। ইনডাইজেশন হয়েছে, খাবারটা ভেতরের মধ্যে অস্বস্তি তৈরি করছে, তাকে মুখ দিয়ে বার করে দিতে হবে, ভমিটিং, বমি। সেই ভমিট সেন্টার আমাদের ব্রেনে আছে, তার নির্দেশে এই বমিটা হচ্ছে। ইন অল রেসপেক্ট তার যে সেন্টার, যে স্ট্রাকচারাল যে ইউনিট, দ্যাট ইজ নিউরন। Neuron is our structural and functional unit of nervous system. এটা একটা কোষ, সেল, অদ্ভুত দেখতে। তা এরকম একটি নিউরন, তাকে যদি আমরা আলোচনায় আনি, কি দিয়ে তৈরি, তার স্ট্রাকচারাল পার্ট আমরা এখানে দেখব। একটা নিউরনের স্ট্রাকচারাল পার্ট কি কি। দুটি প্রধান অংশ, একটি হচ্ছে সেল বডি, বাংলা হচ্ছে কোষ দেহ, সেল বডি। আর একটা হচ্ছে প্রসেসেস, বাংলা হচ্ছে প্রবর্ধক। এই প্রবর্ধকের মধ্যে দুটো আছে, যেগুলো ছোট ছোট প্রবর্ধক, লেন্থে ছোট, সাইজে ছোট, তাদের বলবো আমরা ডেনড্রন। আর যে প্রবর্ধক লম্বায় বড়, তাকে আমরা বলবো অ্যাক্সন। তাহলে মূল তিনটে জায়গা, সেল বডি, ডেনড্রন এন্ড অ্যাক্সন। সেল বডি যেটা, সেটা হচ্ছে একটা নিউরনের সেন্টার, দিস পার্ট, কিছুটা স্টার শেপ, তারকাকৃতি। তাহলে এটা একটা অ্যানিমাল সেল, প্রাণী কোষ। তাহলে প্রাণী কোষ থাকলে তার বাইরে কি থাকে? কোষ পর্দা। তাহলে এই প্রাণী কোষটার একদম বাইরের দিকে যে সারফেস লেয়ার বা মেমব্রেন, সেটা হচ্ছে ওই প্রাণী কোষের কোষ পর্দা। তাহলে নিউরনেরও কোষ পর্দা থাকবে। কোষ পর্দা, এখানে কোষ প্রাচীর পাবে না, কেননা এটা প্ল্যান্ট সেল বা উদ্ভিদ কোষ নয়। তাহলে এটা যদি একটা অ্যানিমাল সেল হয়, তাহলে এটা হচ্ছে তার সেল মেমব্রেন। ভেতরে যেটা থাকে সেটাকে বলে প্রোটোপ্লাজম। জুনিয়র ক্লাসে আমরা পড়েছি, প্রোটোপ্লাজমের একটা পার্ট হচ্ছে সেন্টারে হচ্ছে নিউক্লিয়াস, তার ভেতরে থাকে কিছু সুতোর মতন পদার্থ, সেটাকে বলা হয় ইংরেজিতে নিউক্লিয়ার রেটিকিউলাম, তোমরা বাংলায় বলো নিউক্লিয় জালিকা। সো দিস ইজ নিউক্লিয়ার রেটিকিউলাম। একটা ঘন বস্তু থাকে, সেটাকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিয়াস ছাড়া
প্রোটোপ্লাজমের বাকি অংশটাকে আমরা বলি সাইটোপ্লাজম। আমি কেন এটা আঁকলাম এখানে? আমাকে এই প্রাণীকোষটার সঙ্গে দেখাতে হবে এই প্রাণীকোষটা। এটা একটা নির্দিষ্ট আকৃতি বিশিষ্ট। এটা যদি রাউন্ড শেপেড বলি, আমরা এটাকে বলবো শেপটা কিছুটা ট্যাডপোলের মতো, কিছুটা ব্যাঙের মতো। তাহলে এর প্রধান যে অংশ, যে জায়গাটাতে নিউক্লিয়াস থাকে, সেইটাই হচ্ছে এর সেল বডি। সুতরাং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সেল বডি। তাহলে তোমাকে সেল বডিতে কি থাকে এটা জানতে হবে। একটা সেল বডি সেন্টারে আছে নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াসটি, এই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওজালিকা আছে। নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয় রস আছে, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা আছে, নিউক্লিওলাস সেটাও আছে। তাহলে এটা একটা প্রকৃত নিউক্লিয়াস। নিউক্লিয়াস ছাড়া বাকি তার সাইটোপ্লাজম, যেটাকে বলা হয় নিউরোপ্লাজম, তার মধ্যে কি আছে? প্রোটিন দিয়ে তৈরি কিছু সুতো আছে, সেগুলোকে বলা হয় নিউরোফাইব্রিল। নিউরোফাইব্রিল। আর কি আছে? মাইটোকন্ড্রিয়া আছে, গলগি বডি আছে, রাইবোসোম আছে। আর কি আছে? বিশেষ ধরনের রাইবোনিউক্লিয় প্রোটিন, বিশেষ ধরনের রাইবোনিউক্লিয় প্রোটিন, যেগুলোকে বলা হয় নিজিল গ্র্যানিউল। নিজিল গ্র্যানিউলস, যা অন্য কোনো অ্যানিমাল সেলে পাওয়া যায় না। তাহলে সেল বডির যে সাইটোপ্লাজম, সেখানে নিজিল গ্র্যানিউল থাকে, রাইবোনিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি, and participate in protein synthesis. তাহলে আমরা একবার দেখিনি সেল বডিতে কি আছে। সেন্টারে থাকবে নিউক্লিয়াস, সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু, নিউরোফাইব্রিল, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, নিজিল গ্র্যানিউল, রাইবোসোম। প্রাণী কোষে আরেকটা বিশেষ কোষীয় অঙ্গাণু থাকে, তাকে বলা হয় সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম। দাঁড়াও, জায়গা পাচ্ছি না আমি। এই সেন্ট্রোজোমটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। এই কথাটা বইয়ে তোমাদের লেখা থাকে, কিন্তু এর কোনো ক্ল্যারিফিকেশন থাকে না, এবং বলা হয় সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকার জন্য নিউরনের কোষ বিভাজন হয় না। অ্যাকচুয়ালি তোমাকে কোষ বিভাজন জানতে গেলে ক্লাস 10-এই আছে। মাইটোসিস যেখানে হয়, অর্থাৎ ভ্রূণাবস্থায় যখন কোষ তৈরি হচ্ছে মাইটোসিসের মাধ্যমে, কিছু কোষ আছে একবার তৈরি হবার পর তাদের আর দ্বিতীয়বারের জন্য বিভাজন হয় না, বলা হয় পার্মানেন্ট G0। G0-র মধ্যে তারা চলে যায়।
তখন তাদের মধ্যে আর দ্বিতীয়বারের জন্য কোষ বিভাজন হয় না। তার মানে কি স্যার এটাই বোঝাচ্ছে যে একটা শিশু যতগুলো নিউরন নিয়ে জন্মালো, বয়স বাড়ার সাথে সাথে তাদের, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ আর একটু টাইম লাগবে আমার, হ্যাঁ একটুখানি আমার লাগবে আর মিনিট 5, তারপরে তোমরা ওটাতে জয়েন করবে। হ্যাঁ, ওকে ওকে ওকে। নিউরনের এই যে সেন্ট্রোজোম, সেই সেন্ট্রোজোম নিষ্ক্রিয় দশায় থাকে, মানে আমরা বলবো এই স্নায়ুকোষ ভ্রূণাবস্থায় যে স্টেম কোষ থেকে তৈরি হয়েছে আর দ্বিতীয়বারের জন্য কোষ বিভাজনে যেতে পারছে না। তার মূল কারণ কোষ বিভাজনে যেতে গেলে যে ফ্যাক্টরগুলো দরকার হয়, সেই ফ্যাক্টরগুলো ওই সময় ওই সেলের মধ্যে তৈরি হয়নি। তাই একটা শিশু যতগুলো নিউরন নিয়ে জন্মাবে, বয়স বাড়ার সাথে সাথে তার থেকে একটা নিউরন বেশি হবে না। বয়স বাড়ার সাথে সাথে নিউরনের সংখ্যা কমে, নিউরন ডেড হয়। তাই আমরা বলবো নিউরন একটা G0 এই দশাতে থাকে, এর মধ্যে মাইটোসিস হয় না। তাহলে এটা গেল সেল বডি, প্রধান যে অংশটা পড়ে রইল, বাকিটা হচ্ছে প্রসেস বা প্রবর্ধক। আমরা আগামী দিনে নিউরনের প্রবর্ধক নিয়ে আলোচনা করব। কেমন লাগলো তোমাদের ক্লাস বলো? এইভাবে তোমরা মন দিয়ে ক্লাস করো, তোমাদের সমস্ত ডাউটস লাইফ সায়েন্সে, যেহেতু আমি ক্লাস নিচ্ছি লাইফ সায়েন্সে, তোমাদের কোনো ডাউটস আমি রাখবো না। এবং একটা চ্যাপ্টার হয়ে যাওয়ার পর আমি সেখানে পরীক্ষাও নেব। সেই পরীক্ষা পেপারগুলো তোমরা একটু স্কুলে দিয়ে আসবে, আমি চেক করে দেব, যাতে তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারে বেশ ভালো মতন তৈরি করা যায়। এবং তোমাদের কমিটমেন্ট থাকবে যে স্যার আমরা আপনাকে এবং স্কুলকে একটা ভালো রেজাল্ট দেব। প্রমিস? প্রমিস? বাই বাই মাই সন, গুড বাই।